আইন শৃঙ্খলা না থাকলে গণতন্ত্র অধিকার সবই অর্থহীন বললেন প্রধান উপদেষ্টা। দায়িত্ব পালনের মধ্য দিয়ে পুলিশকে দুর্নাম ঘোচানোর আহ্বান। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের অভিযোগ ভিত্তিহীন, প্রেস উইংয়ের বিবৃতি। ১-১১ মতো বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের চেষ্টা চলছে, অভিযোগ তারেক রহমানের। যৌক্তিক প্রতিবাদ অব্যাহত রাখার পরামর্শ। করোনাকালে ভ্যাকসিন আমদানির নামে ২২,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। পুলিশকে অবহেলা করে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশ করা যাবে না বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিগত সময়ে পুলিশের যে বদনাম হয়েছে, নতুন বাংলাদেশে আইনের প্রতিপালনের মধ্য দিয়ে সেই অবস্থা থেকে পুলিশকে বেরিয়ে আসতে হবে। রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের পুলিশ সুপার থেকে শুরু করে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বক্তব্য শুনেন প্রধান উপদেষ্টা। নারী, সংখ্যালঘু থেকে সংশ্লিষ্ট সব ইস্যুতে উঠে আসে প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা। গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ। অন্ধকার যুগের প্রধান সহযোগী হিসাবে পুলিশের যে বদনাম হয়েছে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন আর কাজের মধ্য দিয়ে তা থেকে বেরিয়ে আসার নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। পুলিশ বাহিনীরও মুশকিল হলো, ওই অন্ধকার যুগের তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল। নিজের ইচ্ছায় না, সরকারি কাজ করতে হয়, কাজে কাজ করেছে, আমরা কাজ করছি, আমাদের হুকুম পেয়েছে, করেছে, করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে, যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো। আমাদেরকে অনেক দোষ দেয়, আমরা দেখিয়ে দেবো মানুষ খারাপ না, আমরা খারাপ মানুষের পাল্লায় করেছিলাম, আমরা সে খারাপ মানুষ থেকে বের হয়ে এসেছি, আমরা ভালো মানুষ, আমরা দেখো কি করতে পারি। সেই দৃঢ় চিন্তাটা মাথার ভিতরে রাখতে হবে, যে আমরা একটু দেখিয়ে ছাড়বো। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মেট্রোপলিটন পুলিশ, ক্রাইম টিম সহ পুলিশের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। শিশু ধর্ষণের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হচ্ছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সংশোধিত আইনে বলাৎকারকে ধর্ষণ হিসেবে দেখা সহ ধর্ষণের সংজ্ঞা সুনির্দিষ্ট করা হয়েছে। সংশোধিত আইনে ডিএনএ রিপোর্ট না থাকলেও আদালত যদি মনে করে মেডিকেল রিপোর্ট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে ধর্ষণের বিচার করতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংশোধনীর বিস্তারিত নিয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দিলে সংশোধিত আইনে বিচারকের স্বপ্রণোদিতভাবে ব্যবস্থা নেয়ারও বিধান রাখা হয়েছে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের মন্তব্য কোনো প্রমাণ বা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয় বলে জানিয়েছে বাংলাদেশ। সোমবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে সরকারের এই প্রতিক্রিয়া জানায়। বাংলাদেশকে নিয়ে তুলসি গ্যাবার্ডের মন্তব্যের প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিবৃতি বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি এবং সুনাম ক্ষুণ্ণ করার অপপ্রয়াস। বিবৃতিতে বলা হয়, গভীর উদ্বেগ ও দুঃখের সাথে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের মন্তব্য লক্ষ্য করছে বাংলাদেশ। তুলসি গ্যাবার্ড বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন ও হত্যা এবং দেশে ইসলামিক সন্ত্রাসীদের হুমকি রয়েছে বলে অভিযোগ করেছেন। তার এই মন্তব্য বিভ্রান্তিকর দাবি করে প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়েছে, তুলসি গ্যাবার্ডের মন্তব্য একটি দেশকে অন্যায় ও ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। বাংলাদেশ বরাবরই অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণভাবে ধর্ম পালনের ঐতিহ্যের জন্য সুপরিচিত। বাংলাদেশ বিশ্বের আরও অন্যান্য দেশের মতোই চরমপন্থার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিনিয়তই যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক নেতা ও সুপরিচিত ব্যক্তিদের সংবেদনশীল বিষয়গুলো সম্পর্কে বক্তব্য দেওয়ার আগে প্রকৃত তথ্য যাচাই করা উচিত। তাদের এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয় যা ক্ষতিকর ধারণাকে শক্তিশালী করে, ভয় উস্কে দেয় এবং সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টির ঝুঁকি বাড়ায়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন 111-এর মতো বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের ষড়যন্ত্র হচ্ছে। এর বিরুদ্ধে যৌক্তিক প্রতিবাদ অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি। বলেন 2.5 বছর আগে সংস্কার প্রস্তাব দিয়ে রাষ্ট্র মেরামতের কথা বলেছে বিএনপি। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, এখনো দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত আছে। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 111-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, 2.5 বছর আগেই বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে। যে কোনো চোখ রাঙানির বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলেছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপি রাজনীতি তো করে জনগণের জন্য, দেশের জন্য, এবং তখনই আমরা অনুধাবন করতে সক্ষম হয়েছি। 2017 সালে দেশনেত্রী খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। কেন? কারণ আমরা বুঝতে পেরেছি স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী, পতন হতেই হবে, এর বাইরে কোনো রাস্তা নেই। এবং পতন হওয়ার পরে তারা দেশকে যে অবস্থায় নিয়ে গেছে, দেশকে, রাষ্ট্রকে মেরামত করতে হবে, গড়ে তুলতে হবে। 20-22 কোটি মানুষের দেশ, আমরা যদি সঠিক পরিকল্পনা না নেই, সঠিক প্ল্যানিং না দেই, এই দেশকে গড়ে তোলা সম্ভব না। বিএনপি সবসময় দুর্নীতির বিরুদ্ধে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও বিএনপির নিয়ত খারাপ ছিল না। তাই 2001 সালে বিএনপি জনগণের মতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়নি। ভবিষ্যতেও জনগণের কল্যাণের কথা সবার আগে গুরুত্ব দেওয়ার কথা বলেন তারেক রহমান। দুর্নীতি নির্মূল হোক। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। বড় পরিসরে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে চাইলে প্রক্সি ভোটের বিকল্প নেই বলে মনে করে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রবাসী ভোট ও নির্বাচন নিয়ে ওআইসিভুক্ত 19 দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন কমিশন অতীতের পথে হাঁটতে চায় না, তাই প্রবাসীদের ভোটদানের ব্যবস্থায় গুরুত্ব দিচ্ছে। তাদের ভোট দিতে যেতে কোনো ঝামেলায় পড়তে না হয় সেজন্য আইনগত বিষয়টিও দেখবে কমিশন। নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে 3টি পদ্ধতি নিয়েছে: পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোট। এর মধ্যে প্রক্সি ভোট মন্দের ভালো বলেও মন্তব্য করেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। বৈঠকে রাষ্ট্রদূতের কাছে প্রবাসীদের ভোটদানের বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে, তবে অনলাইন ও ডিজিটাল পদ্ধতিতে ভোটদানে তাদের অভিজ্ঞতা ভালো নয় বলেও জানায় মিশর ও পাকিস্তানের প্রতিনিধিরা। অনেক দেশ আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষক পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান নির্বাচন কমিশনার। করোনার ভ্যাকসিন আমদানির নামে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ আমলাদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে দেশীয় প্রতিষ্ঠান বঙ্গভ্যাক্সকে টিকা উৎপাদনের সুযোগ না দেওয়ার অভিযোগের সত্যতাও পেয়েছে সংস্থাটি। রিপোর্ট করছেন ফরুক বাবু। করোনার ভয়াল থাবায় যখন মৃত্যু ভয়ে মানুষ, তখন রোগটির প্রতিষেধক নিয়ে লুটপাটের বাণিজ্যে মেতে ওঠার অভিযোগ ওঠে আওয়ামী লীগ সরকারের দায়িত্বশীলদের বিরুদ্ধে। সে সময় মানুষের ভয়কে জয় করার বার্তা নিয়ে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক বঙ্গভ্যাক্স নামে ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। কিন্তু আলোর মুখ দেখেনি দেশীয় প্রতিষ্ঠানটির এই উদ্যোগ, যার নেপথ্যে নাম আসে সালমান এফ রহমান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের। গ্লোব বায়োটেককে ভ্যাকসিন বানাতে হলে বেক্সিমকো ফার্মাকে পার্টনার করার প্রেসার দেওয়া হয়। এ কারণেই থেমে যায় দেশীয় প্রতিষ্ঠানটির ভ্যাকসিন তৈরির উদ্যোগ। অসাধু সিন্ডিকেটের শক্তির বলয়েই প্রায় 400 কোটি টাকা ব্যয়ের পরও আটকে যায় বঙ্গভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির মাধ্যমে 22,000 কোটি টাকা লোপাট করে সালমান এফ রহমানের সিন্ডিকেট। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের লুকায়িত সম্পদের সন্ধানে গাজীপুর সহ দেশের কয়েকটি জেলায় চিঠি পাঠিয়েছে দুদক। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য 50 লাখ টাকার বেশি মুনাফার ক্ষেত্রে
আরোপিত 15% গেইন ট্যাক্স মওকুফ চাওয়ায় ডিএসই চেয়ারম্যানকে এক হাত নিলেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বললেন, শেয়ার বাজার কখনোই অলিগারদের জন্য হতে পারে না। জিয়াউল হক সবুজের রিপোর্ট। প্রচলিত আইন অনুযায়ী শেয়ার বিক্রি করে বছরে 50 লাখ টাকার বেশি মুনাফা করলে বাড়তি আয়ের ওপর 15% হারে গেইন ট্যাক্স দিতে হয় বিনিয়োগকারীদের। দীর্ঘদিন মন্দায় থাকা বাজার টেনে তুলতে নতুন বাজেটে সেই গেইন ট্যাক্স পুরোপুরি মওকুফ চাই ঢাকা স্টক এক্সচেঞ্জ। আমরা আবেদন রাখবো যে এটাকে 0% আগামী বছরের জন্য করা যায় কিনা, যেটা 50,000 এর উপরে। এটা যদি হয়, মানে আমাদের বিনিয়োগকারীদেরকে যদি আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপর নির্ভর করি, তাহলে আসলে মার্কেট তার গতিশীলতা পাবে না। ডিএসসির এই প্রস্তাব শুনেই চটেছেন এনবিআর চেয়ারম্যান। গেইন ট্যাক্স মওকুফের দাবি অযৌক্তিক জানিয়ে তিনি বলেন, কর সুবিধা দিয়ে কোনো লাভ হয়নি পুঁজিবাজারে। আপনাদের যে দাবিটা, এটা খুবই ইনডিসেন্ট দাবি মনে হচ্ছে। 50 লাখ টাকা পর্যন্ত মাপ, যেখানে লাভই হচ্ছে না কারো। খেয়াল করেন, তাহলে আপনার মার্কেটটা কাদের জন্য করতে চাচ্ছেন? তার মানে হলো আপনি এখানে একদম অলিগারদের জন্য করতে চাচ্ছেন। তারা এখান থেকে এসে মানে যেভাবে হোক প্রফিট করে নিয়ে যাবে, একটা পয়সাও ট্যাক্স দিবে না, এবং এটা তো জিরো সাম গেম মার্কেটে। যারা বছরে 100 কোটি টাকা ইনকাম করতে পারবে আপনাদের হিসাবে, তাদেরকে মাফ করে দিতে হবে। আপনি তো যত কোরামিনই দেন না কেন, আপনি যত বেনিফিটই দেন না কেন, আপনি তো যারা এখান থেকে ঠকে গেছে তাদেরকে কিভাবে আনবেন? এনবিআর চেয়ারম্যান বলেন, পুরনো বিনিয়োগকারীদের 70% বিনিয়োগই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারে দুর্বলতা দূর করতে সুশাসন নিশ্চিতের তাগিদ দেন তিনি। আমরা তো সারা জীবন ধরে অব্যাহতি দিলাম, কোথাও তো আগাতে পারলাম না। মানে ট্যাক্স এক্সামশনের প্রশ্নটা কেন আসে? সবার আগে প্রথম দাবি হলো ট্যাক্স হলিডে। ওয়াই? আপনি 100 টাকা লাভ করলেন, তাও 50 লাখের উপরে গেলে আপনি 15 টাকাও দিবেন না। আপনি বলছেন এগুলা এই রোগ থেকে আমাদেরকে সরতে হবে। এটাও কিন্তু গভর্নেন্সের সমস্যা। কিন্তু বৈঠকে বিমা খাতের উদ্যোক্তারা নৌ পরিবহন খাতকে ইন্স্যুরেন্সের আওতায় আনতে নীতি সহায়তার সুপারিশ করেন। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সিএমএসএমই খাতের নতুন নীতিমালায় জামানত ছাড়াই 5 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন ছোট্ট উদ্যোক্তারা। এতে লাগবে না ট্রেড লাইসেন্সও। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে আগামী 5 বছরের জন্য সিএমএসএমই খাতের নতুন নীতিমালা তুলে ধরা হয়। এতে 2029 সালের মধ্যে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের 27% কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের লক্ষ্যে দেওয়া হয়েছে। নীতিমালায় অপ্রাতিষ্ঠানিক উদ্যোক্তা নামের একটি নতুন শ্রেণী যুক্ত করা হয়েছে। এই অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের 5 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। মাঝারি শিল্প উদ্যোক্তারা সর্বোচ্চ 100 কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। অন্যদিকে মাইক্রো শিল্পের ট্রেডিং এর ক্ষেত্রে সর্বোচ্চ 75 লাখ টাকা ও কুটির শিল্পে সর্বোচ্চ 20 লাখ টাকা ঋণ দেওয়া হবে। রাজধানীর অভিজাত রেস্টুরেন্ট আর ঐতিহ্যবাহী এলাকাগুলোর পাশাপাশি ফুটপাতেও চলছে ইফতার বেচাকেনার ধুম। নানা স্বাদের বাহারি রকমের ইফতারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা ফুটপাতের দোকানগুলোতে। গেলমান শফির রিপোর্ট। প্রতি বছর রমজান মাস এলেই ব্যস্ত হয়ে ওঠে রাজধানীর বিভিন্ন অলিগলি। ক্ষুদ্র ব্যবসায়ীরা ফুটপাত দখলে নিয়ে ইফতারের পসরা সাজিয়ে বসেন। মহানগরীর বহু মানুষ ইফতার কেনেন এই দোকানগুলো থেকে। নানা স্বাদের বাহারি খাবার পাওয়া যাচ্ছে এসব দোকানে। রয়েছে ইফতারের নিয়মিত আইটেম, ছোলা, পেঁয়াজু, বেগুনি, ঘুমনি, সবজি পাকুড়া, আলুর চপ ও জিলাপি। তবে নিম্ন আয়ের মানুষই এসব দোকানের ক্রেতা বলে জানান দোকানিরা। বলেন, দামও আগের মতোই রয়েছে, বাড়ানো হয়নি। আসলে এখানে তো সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষই আসা যাওয়া করে, আর বিশেষ করে যারা ওই নিম্ন শ্রেণীর মধ্যে আছে, মধ্যবিত্ত, তারাও আসে কম বেশি আর কি। কয়েক বছর ধরে আমরা ব্যস্ত আছি, একদমই ব্যস্ত আছি। বিক্রেতাদের কেউ বলছেন বিক্রি ভালো, আবার কেউ বলছেন ক্রেতার সংখ্যা কম। আমার সেল 8-10 সেল হয় বার্থডে। বেশি না তো আছে টুকটাক, হালকা পাতলা, আগের মতন নাই। ক্রেতারা বলেছেন ফুটপাতের দোকান হলেও খাবারের মান স্বাস্থ্যসম্মত আর দামও সহনীয়। আল্লাহর রহমতে এবারকার গতবার চেয়ে এবারকার অনেক দাম কম আছে, আমরা অনেক দিক দিয়ে খুব উপকার পাচ্ছি। কেজি 300 করে নিচ্ছে জিলাপি। হ্যাঁ, আরেকটু কম হলে বেটার হয়, কিন্তু মার্কেট তারপর ক্যাশ ঠিক আছে, কিন্তু আরেকটু কম হলে ঠিক হয় সবার জন্য। এটা আমরা নিতে পারছি, কিন্তু গরিবরা তো নিতে পারছে না, তাই না? যে ফুটপাত থেকে কিনতেছি, এখানে ফুটপাত হলেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর দামটা একটু আমাদের কম। নিম্ন আয়ের মানুষ আমাদের কাছে সাধ্যের ভিতরে বিদায় আমরা এখান থেকে নিতেছি আর কি। আমার কাছে এখন পর্যন্ত সহনীয় ইফতারের মূল্য, খাবারের মানও ভালো, খারাপ বললে হ্যাঁ, দাম ভালো, মানও ভালো আছে। গেলমান শফি,
বাংলা ভিশন, ঢাকা। তুলা আমদানিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে উৎস দেশ করা যায় কিনা সরকার তা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাজধানীতে ইআরএফ মিলনায়তনে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বাংলাদেশে তুলা চাষের গুরুত্ব ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। জানান, তুলাকে কৃষিপণ্য ঘোষণা এবং উৎপাদন বাড়াতে 2 মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ নেবে সরকার। একই সাথে দেশীয় তুলার ওপর আরোপিত ট্যাক্স জরুরি ভিত্তিতে প্রত্যাহার করতে এনবিআর এর প্রতি আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দেশের জন্য ভালো তা কোনো গোষ্ঠীর বিপক্ষে গেলেও সেই সিদ্ধান্ত নিতে পিছপা হবে না ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এলডিসি উত্তরণের সরকার ও ব্যবসায়ীরা আগে তেমন কোনো প্রস্তুতি নেয়নি, এরপরও উত্তরণের সময়সীমা পেছানো উচিত হবে না বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। প্রবাসীদের যথাযথ মূল্যায়ন করা হলে তারা সম্মানিত হবেন এবং দেশের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখবেন বলেছেন এনআরবি রাইটস মুভমেন্টের চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার মিজানুর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দেশে কোটি কোটি ডলার পাঠাচ্ছে। দেশের উন্নয়নে রেমিটেন্স গুরুত্বপূর্ণ অবদান রাখে, কিন্তু প্রবাসীরা দেশে নানাভাবেই হয়রানির শিকার হচ্ছে। তাদের ভোটাধিকার নেই, পারিবারিক সম্পত্তি নিয়েও তারা নানা ধরনের হয়রানির শিকার হন। বিমানবন্দরে হয়রানির বিষয়টিও সবারই জানা। সংবাদ সম্মেলনে প্রবাসীদের সমস্যা, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও নতুন শ্রমবাজার তৈরিতে 9 দফা প্রস্তাব তুলে ধরা হয়। প্রবাসীদের সকল সমস্যা সমাধানে ওয়ান স্টপ সার্ভিস চালু এবং তাদের ভোটাধিকার বাস্তবায়নের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনার দাবি জানান ব্যারিস্টার মিজানুর রহমান। বাহারি ইফতারে রোজা পালন এক চিরচেনা দৃশ্য, তবে সবাই এই দৃশ্যের ভাগিদার হতে পারে না। পেশাগত দায়িত্বের কারণে ঠিকমতো ইফতারি করা হয় না সিকিউরিটি গার্ডদের। পরিবার পরিজন ছেড়ে থাকা এই মানুষগুলোর খোঁজও নেন না কেউ। ব্যাংকপাড়ার সিকিউরিটি গার্ডদের নিয়ে শুভ খানের রিপোর্ট। প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে এই মানুষগুলোর চোখের সামনে। এক একটি ব্যাংকে বা এক একটি বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডগুলোর ইফতারির খোঁজ নেয় না কেউই। প্রতিষ্ঠান বা কোনো কর্মকর্তার নজরে আসে না এই মানুষগুলো, তাই তো তাদের ইফতারি সারতে হয় নিজেদের অর্থেই। ব্যাংকপাড়ার মানুষগুলো অফিস শেষে বাসায় ফিরে বাহারি রকমের খাবার দিয়ে পরিবারের সাথে ইফতার করেন। তাদের প্রতিষ্ঠানেই গার্ডের দায়িত্বে থাকা এই মানুষগুলো কি দিয়ে ইফতার করছেন তা একবারও জানতে চান না। ইফতারের দোকান আছে, এখানে ওরা বানায় ওগুলো। আপনাদের খোঁজ এই কোম্পানি বা এই কর্তৃপক্ষ রাখে কিনা? না না, কোনোদিনও আসে না, জিজ্ঞেস করে না। এমনি আমাদের জিজ্ঞাসা করে যে আমরা কি করতেছি, কেমন আছি না আছি, এটা জিজ্ঞাসা করে আমাদেরকে। আমাদের কোম্পানি আমাদের ইফতার করে না। যেখানে মসজিদ আছে মসজিদ ইফতার করি। আমরা এখানে 3 জন আছি, পরিবার তো দেশে, পরিবারের সাথে ইফতার করা হয় না। রাষ্ট্রের হাজার কোটি টাকার সম্পদ পাহারা দিলেও সাদামাটা ভাবেই ইফতার করতে হয় তাদের। কখনো দৌড়ে গিয়ে পাশের মসজিদের ইফতারিতে অংশ নেন কেউ কেউ। আমরা নিজে টাকা দিয়ে কিনে না খাই ইফতার, এই বাজারে যা পাই, আলু চপ, বেগুনি, পেঁয়াজ, শরবত। অফিসাররা খেয়াল রাখে বলতে মানে ওনারা তো ওনারার ইয়াতে আছে, আমরা আছি আমরার ইয়াতে, ওই হিসাবে ওইরকম আর কি। মাঝে মাঝে ওই যে সংস্থা আছে এই সাইডে, মাঝে মাঝে যাই দিলখুশার সমাজ উন্নয়নে, তারা করায়। ত্যাগ ও সংযমের মাহাত্ম্য নিয়ে প্রতি বছর আসে রমজান, কিন্তু ত্যাগের নজির সর্বত্র এখনো গড়ে ওঠেনি। এবারের রমজানে দূর হোক সব ভেদাভেদ, সমাজে প্রতিটি স্তরে গড়ে উঠুক ইসলামী অনুশাসন, এমনটাই প্রত্যাশা খেটে খাওয়া মানুষগুলোর। সিকিউরিটি গার্ডদের বেশিরভাগ বয়সী 60 ঊর্ধ্ব। এসব মানুষগুলো কি দিয়ে ইফতার করেন তার খোঁজ রাখেন না খোদ কোম্পানি, খোঁজ রাখেন না ব্যাংকের কোনো কর্মকর্তাও। সাদামাটাভাবেই এদের ইফতার করতে হয় ব্যাংকের নিচেই। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। ঈদ যত এগিয়ে আসছে, ক্রেতাদের চাপ বাড়ছে রাজধানীর মার্কেট ও বিপণী বিতানগুলোতে। ক্রেতাদের সামর্থ্য ও রুচি বুঝে পোশাকের কালেকশন বাড়ছে বিভিন্ন ফ্যাশন হাউস ও দোকানগুলোতে। দোকানিরা জানালেন, এবার ঈদে পাকিস্তানি ব্র্যান্ডের স্টিচ, আনস্টিচ, 3 পিস সহ কাপড়ের বিক্রি বেশি। গরমের কথা মাথায় রেখে পোশাক কেনার সময় স্বস্তি আর স্বাচ্ছন্দ্যের দিকটিকেও গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। ঈদ এগিয়ে আসায় বাজারে ক্রেতার উপস্থিতি বাড়তে শুরু করেছে। বয়স আর ভিন্ন ভিন্ন রুচির কথা মাথায় রেখে নানা ডিজাইনের পোশাকের সম্ভারে দোকানগুলো সেজে উঠেছে। যেহেতু এখন খুবই লেটেস্ট কালেকশনস আসছে, তো আমি একটু হালকা ডিজাইনের মধ্যে গর্জিয়াস কোনো একটা লাইট কালারের মধ্যে ড্রেস দেখছি।
এবার বেশি কাস্টমারদের চাহিদা হচ্ছে আপনার লাক্সারি শিফন পার্টি ওয়্যারগুলো, বাট তার পাশাপাশি হচ্ছে সুতিরও ভালো একটা চাহিদা আছে, যেটা আমাদের ট্রেডিশনাল মার্কেট সবসময়ই আসলে আমাদের সেই আইটেমগুলোর উপরেই ফোকাস থাকে। সো ট্রেডিশনাল আইটেম এর পাশাপাশি আসলে আমাদের কিছু ফ্যান্সি আইটেম যেটা লাক্সারি শিফনের মধ্যে, সেটারও ভালো চাহিদা। বিক্রেতারা বলছেন ক্রেতাদের পছন্দ আর চাহিদাকে গুরুত্ব দিয়ে পোশাকের কালেকশন বাড়িয়েছেন তারা। মেয়েদের জন্য আনট্রিস থ্রি পিসে এবার বাজারে বেশ চাহিদা রয়েছে পাকিস্তানি ডিজাইনের পোশাকের। এবার ঈদের মার্কেটে পাকিস্তানি যেগুলো আমাদের কালেকশন আছে, পাকিস্তানি অরিজিনাল, পাকিস্তানি কিছু ইন্সপায়ার্ড কালেকশন আছে, এই কালেকশনগুলো চাহিদা মার্কেটে অনেক বেশি। বিভিন্ন ব্র্যান্ডের থ্রি পিসের কাপড় আর ডিজাইনে রয়েছে বৈচিত্র্য। এরই মধ্যে সেরাটি বেছে নিতে এর দোকান ও দোকান ঘুরছেন ক্রেতারা। আমরা যারা উইমেন আছি সবার আগে কিনি ফ্যামিলি মেম্বার্সদের জন্য, সবার প্রথমে বাচ্চাদের জন্য, বাচ্চাদেরটা কেনা শেষ হলে মুরব্বীদের জন্য, আর এর ফাঁকে ফাঁকে দেখতে থাকি, নিজের জন্য সবার শেষে কিনি। ঈদ যত এগিয়ে আসবে বাজারে ক্রেতাদের ভিড় ততই বাড়বে বলে আশা দোকানীদের। কাস্টমারের ডিমান্ড অনুযায়ী মানে কি ধরনের চাচ্ছে সব রকমই আমাদের এখানে আছে। গোলাম মনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আইন শৃঙ্খলা না থাকলে গণতন্ত্র অধিকার সবই অর্থহীন বললেন প্রধান উপদেষ্টা। দায়িত্ব পালনের মধ্য দিয়ে পুলিশকে দুর্নাম ঘোচানোর আহ্বান। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের অভিযোগ ভিত্তিহীন, প্রেস উইংয়ের বিবৃতি। ১/১১ মতো বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের চেষ্টা হচ্ছে, অভিযোগ তারেক রহমানের। যৌক্তিক প্রতিবাদ অব্যাহত রাখার পরামর্শ। করোনাকালে ভ্যাকসিন আমদানির নামে ২২,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সালমান এফ রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।